প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল আলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। এখানে কিছু চিত্র আছে, এগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এ থেকে ধারণা করার চেষ্টা করো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ির আকারে, এটির উপরে লেখা আছে ফেসবুক। এটি একটি আইকন, যা আমরা জানি যে জিমেইলের আইকন, এবং জুম অন একটি ওয়েব পেজে দেখানো হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কয়েকজন ব্যক্তি নিজেদের সাথে আলোচনা করতেছেন। তো এ থেকে আমরা বলতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে অনলাইন পরিচয় ও নিরাপত্তা। পাঠ 18, শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অনলাইন পরিচয় কি তা বলতে পারবে, কিভাবে অনলাইনে নিরাপদ থাকা যায় তা বর্ণনা করতে পারবে, অনলাইন পরিচয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, যে অনলাইনে আমরা মোটামুটি সবাই ব্যবহার করে থাকি। শুধু শিক্ষার্থী না, যারা প্রাপ্তবয়স্ক আছেন মোটামুটি সবাই বর্তমান প্রজন্মের, এবারে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই অনলাইনে সম্পৃক্ত থাকেন। তো আমাদের এই বিষয়গুলা জানা থাকা খুবই দরকার, বিশেষ করে শিক্ষার্থীদের এই বিষয়গুলা জানা থাকা দরকার। একজন ব্যবহারকারীর অনলাইন পরিচিতি নিম্নোক্ত উপায়ের যে কোনো একটি অথবা তাদের সমন্বিত হতে পারে: ইমেইল অ্যাড্রেস, সামাজিক যোগাযোগের সাইটে তার প্রোফাইল, মাস্ক বা মুখোশের ধারণা, মিশ্র পরিচয়, ব্লগিং, অনলাইন ব্যবসা, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল জগৎ ইত্যাদি। তো এই ধরনের যে যোগাযোগের মাধ্যম যেগুলো আছে, সেগুলোর একটি অথবা সবগুলোতে যদি কারো পরিচিতি থাকে বা কেউ ব্যবহার করে, তখন তার একটি অনলাইন পরিচয় থাকে এবং এ থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করা যায়। অনলাইন পরিচিতিটা আসলে কি একটু আমরা এখন দেখে নেব। অনলাইন পরিচয় বা ইন্টারনেট পরিচিতি এক ধরনের সামাজিক পরিচয়, যা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকে। এটি অবশ্যই একজন মানুষ সক্রিয়ভাবে নিজেকে উপস্থাপন করাকেও বোঝায়। যদিও কিছু মানুষ তাদের সত্যিকারের নাম অনলাইনে ব্যবহার করে, তবে কিছু মানুষ নিজেদেরকে বিভিন্ন ছদ্মনামের মাধ্যমে অজ্ঞাত রাখতে পছন্দ করেন, যা ব্যক্তি শনাক্তকরণ তত্ত্বে প্রভাব ফেলে। একজন ব্যবহারকারীর অনলাইন পরিচয় একটি নির্দিষ্ট অনলাইন সামাজিক গ্রুপের সঙ্গে তার সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা হতে পারে। কেউ কেউ তাদের পরিচয়ের ব্যাপারে হেয়ালিপূর্ণ হতে পারেন। অনলাইন পরিচয়টা যেহেতু ইন্টারনেটে আমরা কম্পিউটার অথবা স্মার্টফোন ব্যবহার করে যে কোনো একটি ওয়েবসাইটে আমাদের পরিচিতিটা আমরা দেই, সেক্ষেত্রে যেই ব্যবহারকারী তার পরিচয়টা লিখতেছেন, তার প্রোফাইলটা দিতেছেন, সম্পূর্ণ তার নিজের উপরই নির্ভর করে যে সে তথ্যটি সঠিক দিতেছে নাকি ভুল তথ্য দিতেছেন। তো যারা এই অসৎ উদ্দেশ্যে অনলাইনে প্রবেশ করে, আমি আগেই বলে রাখি, অসৎ উদ্দেশ্যে অনলাইনে প্রবেশ করে তাদের কিন্তু তথ্যগুলো সঠিক থাকে না। আর যাদের উদ্দেশ্য মহৎ, যারা নিজের সামাজিক পরিচিতির লাগি, নিজের বিনোদনের জন্য এবং সামাজিক অনলাইন একটি পরিচয়ের জন্য যারা অ্যাকাউন্টগুলো করেন, তারা মূলত নিজের সঠিক পরিচয়টি দিয়ে থাকেন।
ইন্টারনেট ফোরাম, অনলাইন চ্যাট সহ কিছু কিছু ক্ষেত্রে একজন ব্যবহারকারী নিজেকে অ্যাভাটার, আইকনের মতো গ্রাফিক ছবি রূপে উপস্থাপন করতে পারেন এবং সেক্ষেত্রে এটি তাদের অনলাইন পরিচিতির একমাত্র উপায়। অন্য ব্যবহারকারীদের সঙ্গে মিথস্ক্রিয়ার দ্বারা একজন প্রতিষ্ঠিত ব্যবহারকারী সম্মান অর্জন করেন, যা থেকে অন্য ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারেন যে এই ব্যবহারকারী বিশ্বস্ত কিনা। অনলাইন পরিচয় মূলত প্রমাণীকরণের মাধ্যমে সম্পন্ন হয়, যা মূলত নিবন্ধন করা এবং লগ ইন করাকেও বোঝায়। কিছু ওয়েবসাইট ব্যবহারকারীর আইপি ঠিকানা বা শনাক্তকারী কুকিজের মাধ্যমে ব্যবহারকারীদের শনাক্ত করে থাকে। সামাজিক ওয়েব অর্থাৎ ওয়েবকে সামাজিক যোগাযোগ এর জন্য ব্যবহার মানুষকে এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে মানুষ সামাজিকভাবে তাদের পরিচয়ের প্রকাশ এবং প্রতিফলন ঘটাতে পারেন। যেমন মানুষ ফেসবুক অথবা লিঙ্কডইনের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সরাসরি ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে তাদের পরিচয় প্রকাশ করেন। মূলত সাধারণ যারা অনলাইন ব্যবহারকারী আছেন তাদের কাছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি বেশি ব্যবহার হয়ে থাকে এবং যারা অনলাইনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন বা আরও যারা এক্সপার্ট যারা আছেন সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে কাজ করেন তাদের আরও বিভিন্ন ধরনের সামাজিক অনলাইন যেগুলো আছে সেগুলো অনলাইনে পরিচয় আছে। তো আমরা সাধারণত সামাজিক যোগাযোগের মাধ্যমটাকেই সচরাচর বেশি মানুষ ব্যবহার করে এবং এটিকেই মনে করে যে তার অনলাইন পরিচয়ের একটি মাধ্যম। তো এখানে যে কোনো একটি ওয়েবসাইটে যদি কারো ইমেল অ্যাড্রেস বা তার তথ্যগুলো দেওয়া থাকে তো সেটি হচ্ছে আসলে তার অনলাইন পরিচয়। ব্লগ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে নিজের মতবাদ ব্যক্ত করার মাধ্যমে তারা মনোভাব তাদের পরিচয় প্রকাশ করেন। ব্লগটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে অনলাইনে যারা লেখালেখি করেন নিজের মতবাদ দর্শন এগুলো লেখেন সেটি বিভিন্ন বিষয় হতে পারে, ধর্মীয়, সাংস্কৃতিক, রাষ্ট্রীয়, সামাজিক বা ক্রীড়া ইত্যাদি ধরনের ব্লগগুলো হতে পারে। তো অনেকে আবার মনে করেন যে ব্লগাররা উস্কানিমূলক এই ধরনের কথা লেখে। স্বাভাবিকই আমাদের যে সমাজের কিছু মানুষের ধারণা কিছুদিন আগেও এরকম ছিল যে ব্লগার মানে তারা বিভিন্ন ধরনের সামাজিক অপকর্ম যেগুলো সেগুলোর সাথে জড়িত। তো এই মনোভাবটা শিক্ষার্থীবৃন্দ তোমাদের মধ্যে যাতে না থাকে এই কারণেই আমার এই কথা বলা যে ব্লগ হচ্ছে বিভিন্ন সাইটে বিভিন্ন বিষয় সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাই সেগুলোকে ব্লগ বলে। একজন ব্যক্তির পরিচয় প্রকাশ গোপনীয়তার সাথে সম্পর্কিত কিছু বিষয় উপস্থাপন করতে পারে। অনেক ব্যবহারকারীরা এক্ষেত্রে কিছু কৌশল গ্রহণ করেন যা তাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশের ক্ষেত্র নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, তবে কিছু কৌশলে ব্যবহারকারীদের যথেষ্ট প্রচেষ্টার প্রয়োজন হয়। তো আমরা যে অনলাইন ব্যবহার করি নিজের পরিচয়টা দিয়ে এই পরিচয় পরিমাপ এবং অবকাঠামো আমরা কিভাবে বুঝবো যে এই ব্যক্তি আসলেই তার যে পরিচয়টি দিচ্ছেন সেটি সঠিক নাকি মিথ্যে। যিনি ইতিবাচক অনলাইন রেপুটেশন অর্জন করতে চান তার জন্য একটি সমস্যা হলো যে তার রেপুটেশন এটি আসলে যারা বিজনেসের সাথে সম্পর্কিত বা অনলাইনে যাদের বিভিন্ন ব্লগ আছে ওয়েবসাইট আছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি মিথ্যে পরিচয়ে অথবা বিভ্রান্তি ছড়ানোর জন্য কেউ কোনো ব্লগ খুলে থাকে, কোনো অনলাইন বিজনেস প্রতারণার সাথে জড়িত থাকে তখন ওই ব্যক্তিকে সাথে সাথে ওই কোম্পানি বলতে এখানে সফটওয়্যারই আমি বলবো যে ওয়েবসাইট যারা আছে কন্ট্রোলিং করে তারা তাকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তো এই রেপুটেশনটা মূলত সেই ব্যক্তির যে কাজ যেটি আছে কাজের উপরই নির্ভর করে সেটি ভালো নাকি খারাপ এটি অনলাইনে যাচাই বাছাই করা যায়। তো নির্দিষ্ট সাইটের জন্য অর্থাৎ
কারো ইবে এর রেপুটেশন আমাজনে স্থানান্তর করা যাবে না। ইবে একটি সফটওয়্যার যেটি অনলাইন মার্কেটিং এবং আমাজন অনলাইন মার্কেটিং এর একটি সফটওয়্যার। তো ইবে যদি কারোর কোনো তথ্য থাকে সেটি কিন্তু আমাজনে স্থানান্তর করা যাবে না। পরিচয় ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণের জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল প্রস্তাব করা হয়েছে। তার সবগুলোর জন্য প্রয়োজন একটি উন্মুক্ত প্রদান অবকাঠামো, যাতে দুটি ভিন্ন অনলাইন পরিচিতি একই হয়ে থাকে, অর্থাৎ একই পরিচয় দুটি ভিন্ন সাইটে ব্যবহার করা যাবে। ওপেন আইডি বিভিন্ন সবাই একই ডিজিটাল পরিচিতি দ্বারা লগইন, প্রবেশ নিয়ন্ত্রণ এবং যাচাইকরণ করা যায়। তবে এসব সাইট অবশ্যই ওপেন আইডি সমর্থনযোগ্য হতে হবে। অনলাইন পরিচয় এবং ব্যবহারকারীর অধিকার। আমরা যারা অনলাইন ব্যবহার করি আমাদেরও কিছু অধিকার আছে। তো অনলাইন ছদ্মবেশিতার ভবিষ্যৎ নির্ভর করে অনলাইন পরিচয় ব্যবস্থাপনা কতটা উন্নত হবে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রায় অনলাইন ছদ্মবেশিতা এবং অজ্ঞতার বিরুদ্ধে অবস্থান করেন। তারা মনে করেন যে একজন অপরাধীর লুকিয়ে থাকার জন্য এগুলো মুক্ত নিমন্ত্রণ। টেমপ্লেট যেমন অরিজিনাল রিসার্চ অনলাইন। সুতরাং তারা একটি অনলাইন পরিচয় ব্যবস্থাপনা চান যা একজন মানুষের প্রকৃত পরিচয়ের সঙ্গে অনলাইন পরিচয়ের এক স্থায়ী এবং মজবুত সম্পর্ক তৈরি করবে। এমন বেশিরভাগ প্রস্তাবে সিস্টেমটি একটি সুরক্ষিত সরকারি পরিচয় দলিলের উপর ভিত্তি করে তৈরি হবে। গুগলের সিইও এরিক স্মিথ বলেছেন যে গুগল প্লাসের সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। অন্যদিকে অনলাইন সভ্য সমাজ অধিকার পরিষদ যুক্তি দেয় যে কোনো প্রাইভেসি ইনভেসিভ সিস্টেমের প্রয়োজন নেই। রেপুটেশন ব্যবস্থাপনার মতো প্রযুক্তির সমাধান এখন আশানুরূপ রয়েছে এবং আশা করা যাচ্ছে যে আরো উন্নত হবে। তো এখানে আমি একটি কথা বলে রাখি যে অধিকারটি হচ্ছে আমাদের তথ্য অধিকার আইনে বিভিন্ন অধিকার আছে। কেউ যদি কারো বিরুদ্ধে তথ্যগত মানে অনলাইনে যদি কাউকে কোনো ধরনের অপপ্রচারণা অথবা বিরক্ত অথবা কারোর তথ্য চুরি করে নিজে ব্যবহার করা অথবা প্রতারণার কোনো আশ্রয় নেই কোনো আইডি থেকে, তখন সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ কিন্তু সেই ব্যাপারে তথ্যগুলো নিয়ে সেই আইডি যে ব্যবহার করে তাকে শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে আমাদের দেশের ক্রিকেটার কে এই একজন ব্যক্তি অনলাইনে হুমকি দিয়েছিল। তো পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে শনাক্ত করে দ্রুতই ধরে ফেলছে। তো অনলাইন ভালো, নিজে ভালো কাজের জন্য ব্যবহারের জন্য। অযথা যদি এইভাবে কাউকে হয়রানিমূলক কোনো কথা কোনো আইডি দিয়ে করা হয়, তো তথ্য প্রযুক্তির এমন কিছু ব্যবস্থা আছে যে আপনি যেই হন না কেন, যেই জায়গা থেকে কম্পিউটার বা মোবাইল ফোন স্মার্টফোনটি ব্যবহার করা হোক না কেন, সাথে সাথে সেটি শনাক্ত করার পদ্ধতিও আছে এবং সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আইন প্রয়োগকারী সংস্থায় সেটি শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে পারে। ইমেল কিংবা ফেসবুকে নিজের অ্যাকাউন্ট যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকা প্রয়োজন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেখা যায় যে অনেকেই ফেসবুক বা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন এবং বলেন যে আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডিতে সমস্যা হচ্ছে, আমি কমেন্ট লিখতে পারতেছি না। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের প্রধান যে কাজ সেটি হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। মানে পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি কৌশল নিচে দেওয়া হলো। আপনার পাসওয়ার্ড যদি শক্তিশালী থাকে তখন অন্য কেউ এই ইমেল অ্যাড্রেসে ঢুকতে পারবে না। সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা, ছোট হাতের ও
বড় হাতের অক্ষর ব্যবহার করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অর্থাৎ শব্দ, বাক্য, সংখ্যা ও প্রতীক এর সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা। যেমন আমি BAN16 and GLADESH বাংলাদেশি লেখছি, এইটার ভিতরে 16 এন্ডটা দিয়ে দিছি। তো এটি ব্যবহারকারী তার প্রয়োজনে আপনার প্রিয় কোনো নাম হতে পারে অথবা প্রিয় কোনো বাক্য হতে পারে, যেটি নিজের জন্য সহজ এবং অন্য কেউ সেটি তো সহজে অনুমান করতে না পারে, সে ধরনের একটি পাসওয়ার্ড নির্বাচন করে সেটি দেওয়া। পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা, বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো আছে, সেগুলোতে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাইয়ের অপশন দেওয়া হয়, সেটিতে আপনার পাসওয়ার্ড কতটুকু শক্তিশালী সেটি যাচাই করে নেওয়া যায়। তো যারা অনলাইন ব্যবহারকারী আছে তারা পাসওয়ার্ডের শক্তিমত্তাটি যাচাই করে নেওয়াটাই উত্তম, কারণ যদি দুর্বল অথবা মধ্যম মানের পাসওয়ার্ড হয় তখন হ্যাকার যারা আছে তারা কিন্তু সেটি হ্যাক করে নিতে পারে সহজেই। সাইবার ক্যাফে বা অন্যের পিসিতে ইমেল ব্যবহারের পর লগ আউট করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অন্যের মোবাইলে নিজের ইমেল চেক করলাম অথবা অন্যের কম্পিউটারে ইমেলটি চেক করে তারপরে সেটি লগ আউট না করে আবার রেখে দিলাম। তো লগ আউট না করে যদি রেখে দেই, যার পিসিতে যার কম্পিউটারে অথবা মোবাইলে আমরা ইমেলটি চেক করব, সে কিন্তু পরবর্তীতে আমার ইমেল অ্যাড্রেসে আবার ঢুকতে পারবে। তো সে যদি তখন চায় যে ইমেলের পাসওয়ার্ড সবগুলো পরিবর্তন করে আইডিটি হ্যাক করতে, তার জন্য সহজ হয়ে যায়। পাসওয়ার্ড ম্যানেজার যেমন লেটসপাস, কিপাস ইত্যাদি এগুলো ব্যবহার করা যেতে পারে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস করা ইত্যাদি। এখন এই কথা বলবো যে পাসওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে যদি এমন অবস্থা হয় যে আজকে একটি কালকে একটি এরকম দিলাম, তারপরে আমি নিজেই মনে রাখতে পারলাম না যে আমার পাসওয়ার্ডটি কি, তো এই রকম আবার করা যাবে না। এমন দুই একটি পাসওয়ার্ড নির্বাচন করা প্রয়োজনে, এগুলোই ঘুরে ফিরে মানে পরিবর্তন করা যেতে পারে, তখন পাসওয়ার্ডটি শক্তিশালী এবং সুরক্ষিত থাকে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। এখন তোমাদের বাড়ির কাজ, অনলাইন পরিচয় বলতে কি বোঝায় এবং পাসওয়ার্ড শক্তিশালী রাখার কৌশলগুলো লিখো। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এবং আমার এই ক্লাসের আলোকে তোমরা তোমাদের এই বাড়ির কাজ যেটি আছে সেটি শিখে নিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।